হিমশীতল ছায়া, শেষ রাতের অতিথি। গল্পের শুরুটা ছিল শান্ত আর 5টা সাধারণ দিনের মতোই। সে বছর গ্রীষ্মের দাবদাহ যেন একটু বেশিই ছিল, আর সেই দাবদাহের ছোঁয়া লেগেছিল চারপাশের প্রকৃতির সাথে গ্রামের মানুষের মনেও। শান্তিপুরের পাশেই ছোট্ট গ্রাম আরংঘাটা, চারপাশে সবুজ ধানক্ষেত আর পুকুরের নির্মল জলের ছায়া। কিন্তু দিনের বেলায় যত স্নিগ্ধই লাগুক না কেন, রাতের নিস্তব্ধতা এখানে যেন একটু বেশিই গাঢ় হয়ে নেমে আসত। গল্পের প্রধান চরিত্র অর্জুন, পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শহরে বড় হলেও বছরখানেক হলো গ্রামের বাড়িতে ফিরে এসেছে মা আর ছোট বোন মিতুর সাথে থাকার জন্য। তাদের বাড়িটা গ্রামের শেষ প্রান্তে, পুকুরের ধার ঘেঁষে। পুকুরের ওপারেই ঘন বাঁশবাগান। দিনের বেলায় যেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না, সেখানে রাতের বেলা কী পরিমাণ অন্ধকার আর নিস্তব্ধতা নেমে আসে তা ভাবলেই গা ছমছম করে উঠত। সেদিন ছিল শুক্রবার, স্কুল ছুটি ছিল, তাই অর্জুন দুপুর বেলাতেই বাড়ি ফিরেছিল। মা আর মিতু সকাল থেকেই কাকিবার বাড়ি গিয়েছিল এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে। ফিরতে রাত হবে, হয়তো পরদিন সকালেই ফিরবে। অর্জুনের একাকিত্ব ভালো লাগতো না, কিন্তু কিছু করারও ছিল না। বিকেলে এক দফা বিদ্যুৎ চলে গেল। গরম আর ঘামে ভেজা শরীর নিয়ে অর্জুন ছাদের উপরে গেল একটু হাওয়া খেতে। পশ্চিম আকাশে তখন শেষ বিকেলের লাল আভা। বাঁশবাগান থেকে ভেসে আসছিল ঝিঝি পোকার একঘেয়ে ডাক। হঠাৎই একটা অদ্ভুত গন্ধ নাকে এলো, ভেজা মাটি আর পুরনো স্যাঁতসেঁতে কাপড়ের মতো একটা বিশ্রী গন্ধ। চারপাশে তাকিয়ে অর্জুন গন্ধের উৎস খুঁজে পেল না। ব্যাপারটা পাত্তা না দিয়ে সে নিচে নেমে এলো। রাত বাড়ার সাথে সাথে অন্ধকার আরও ঘন হলো। গ্রামে বিদ্যুতের দেখা নেই। মোবাইলের আলো আর কেরোসিনের লণ্ঠনের ম্লান আলোতে অর্জুন বই পড়ছিল। রাত প্রায় 10টা হবে। হঠাৎ করে একটা মৃদু শব্দে তার ধ্যান ভাঙল। শব্দটা যেন কোথা থেকে ভেসে আসছে তা বুঝতে পারল না প্রথমে। তারপর এবার আরও স্পষ্ট, কে যেন পায়ের পাতা টেনে টেনে হাঁটছে পুকুরের পাড় বরাবর বাঁশবাগানের দিক থেকে তাদের বাড়ির দিকেই। অর্জুনের বুকটা ছ্যাঁত করে উঠল। এই রাতে পুকুরের ধারে কে আসবে, তাও এমন পা টেনে হাঁটার শব্দ। গ্রামের মানুষ সাধারণত এমনভাবে হাঁটে না। অর্জুন ভয়ে ভয়ে লণ্ঠনটা হাতে নিয়ে জানালার কাছে গেল। বাইরের অন্ধকার এতটাই গাঢ় ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। শুধু সেই শব্দটা আরও স্পষ্ট হচ্ছিল, যেন শব্দটা তাদের বাড়ির ঠিক কাছাকাছি এসে গেছে। অর্জুন জানালার কাঁচের ফাঁক দিয়ে উঁকি দিল, কিন্তু অন্ধকারে কিছুই ঠাহর করতে পারল না। বুকের ধুকপোকানি ক্রমশ বাড়ছিল। হঠাৎ শব্দটা বন্ধ হয়ে গেল। অর্জুন স্বস্তির নিঃশ্বাস ফেলল, হয়তো কোনো ভুল শুনেছে। কিন্তু তার সেই স্বস্তি মুহূর্তেই আতঙ্কে পরিণত হল যখন সে দেখল তাদের উঠোনের তুলসী মঞ্চের কাছে একটা অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়বটা এতটাই অস্পষ্ট ছিল যে তা মানুষ নাকি অন্য কিছু তা বোঝা যাচ্ছিল না। শুধু মনে হচ্ছিল সেদিকেই তাকিয়ে আছে। অর্জুন ভয়ে জমে গেল। তার মনে হলো অবয়বটা তার দিকেই তাকিয়ে আছে, তার উপস্থিতি অনুভব করছে। এই অনুভূতি এতটাই তীব্র ছিল যে অর্জুন চোখ বন্ধ করে ফেলল। কতক্ষণ সেভাবে ছিল মনে নেই। যখন চোখ খুলল তখন দেখল অবয়বটা আর নেই। বুকটা তখনও ধড়পড় করছিল। সারা রাত সে আর ঘুমোতে পারল না। বাইরে সামান্য শব্দ হলেই তার বুক কেঁপে উঠছিল। পরদিন সকালে মিতু আর মা ফিরল। অর্জুন সাহস করে রাতের ঘটনাটা বলল না, ভাবল হয়তো মনের ভুল। কিন্তু সেই রাতের আতঙ্ক যেন তার পিছু ছাড়ছিল না। প্রতি রাতে তার মনে হতো কেউ যেন তাদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে। কয়েকটা দিন কাটল এভাবেই, চাপা টেনশন আর এক অজানা আতঙ্কের মধ্যে দিয়ে। অর্জুন খেয়াল করল বাড়ির আশেপাশে বাতাসে সেই ভেজা মাটি আর স্যাঁতসেঁতে কাপড়ের বিশ্রী গন্ধটা আরও ঘন হয়ে উঠেছে। মিতুও অভিযোগ করতে শুরু করল যে রাতে ঘুমানোর সময় তার মনে হয় কেউ যেন তার ঘরের জানালার বাইরে দাঁড়িয়ে আছে। সে নিজেও রাতে বাথরুমে যাওয়ার সময় বারান্দায় একটা আবছা ছায়া দেখতে পায় বলে জানায়। অর্জুন প্রথমে পাত্তা দেয়নি, কিন্তু এখন মনে হচ্ছে মিতুও তার মতো একই জিনিস অনুভব করছে। ভয়টা আরও গভীর হলো।
একদিন অর্জুন রাতের বেলা ছাদে গেল একটু খোলা হাওয়া ছেতে। নিচে মা আর মিতু ঘুমিয়ে পড়েছে। চাঁদনি রাত ছিল সেদিন। মেঘে ঢাকা চাঁদ মাঝে মাঝেই উঁকি দিচ্ছিল। বাঁশবাগানের দিক থেকে সেই বিশ্রী গন্ধটা ভেসে আসছিল, যা এখন অর্জুনের কাছে অনেকটাই পরিচিত। সে খেয়াল করল পুকুরের জলে আবছা একটা প্রতিবিম্ব দেখা যাচ্ছে। প্রথমে ভেবেছিল চাঁদের আলো, কিন্তু পরে বুঝল তা নয়। প্রতিবিম্বটা কেমন যেন মানুষের আকৃতির, অনেকটা লম্বাটে আর রোগাটে। অর্জুন চোখ কুঁচকে ভালোভাবে দেখার চেষ্টা করল। প্রতিবিম্বটা ধীরে ধীরে সরে আসছিল পুকুরের পাড় বরাবর। অর্জুন শিউরে উঠল। অবিকল সেই রাতের মতোই, সে দিনের অবয়বটা, কিন্তু এবার প্রতিবিম্বটা আরও স্পষ্ট। সে দেখতে পেল একটা লম্বাটে হাত এগিয়ে আসছে পুকুরের জল থেকে, যেন কিছু আঁকড়ে ধরতে চাইছে। আর তখনই সেই মুহূর্তে বিদ্যুৎ চলে গেল। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। অর্জুন ভয়ে হিম হয়ে গেল। সে কোনো মতে নিচে নেমে এলো, বুকে এক অজানা আতঙ্ক। পরদিন সকালে অর্জুন গ্রামের প্রবীণদের সাথে কথা বলল। অনেকেই পুকুরের পাড়ে কিছু অদ্ভুত ঘটনার কথা জানালো, বিশেষ করে অন্ধকার রাতে, কিন্তু কেউ এর কোনো ব্যাখ্যা দিতে পারল না। একজন বয়স্ক লোক বলল, ওখানে কিছু আছে বাবা। বহু বছর আগে ওই বাঁশবাগানের কাছে এক পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছিল। বলা হয় তাদের আত্মারা নাকি ওখানে ঘুরে বেড়ায়। এই কথা শুনে অর্জুনের গা কাটা দিয়ে উঠল। সেদিনের সেই বিশ্রী গন্ধ, পায়ের শব্দ, অস্পষ্ট অবয়ব, সব যেন এই ঘটনার সাথে মিলে যাচ্ছিল। সেদিন রাতে অর্জুন আর মিতু এক ঘরে শুয়েছিল, মা অন্য ঘরে। সারা রাত তারা ঘুমোতে পারল না। রাত প্রায় 2টা। বাইরে টিনের চালার ওপর কিছু একটা নড়ার শব্দ হলো। তারপরেই একটা ঠান্ডা বাতাস ঘরের মধ্যে দিয়ে বয়ে গেল। মিতু ভরে অর্জুনকে জড়িয়ে ধরল। অর্জুনের মনে হলো কেউ যেন তাদের ঘরের জানালার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে। একটা দীর্ঘ শ্বাস যেন শুনতে পেল সে, আর সেই সাথে সেই ভেজা স্যাঁতসেঁতে গন্ধটা আরও তীব্র হলো। অর্জুন চোখ বন্ধ করে ফেলল, কিন্তু সে অনুভব করছিল কেউ যেন তাকে দেখছে। হঠাৎ মিতু আর্তনাদ করে উঠল, দাদা, জানালার বাইরে দেখো। অর্জুন চোখ খুলল। মিতু ভয়ে জড়সড় হয়েছিল। সে দেখল জানালার কাঁচের ওপর একটা লম্বা রোগাটে হাতের ছাপ, যেন কাঁচের ওপর দিয়ে পিছলে যাচ্ছে। অর্জুন চিৎকার করে উঠল। মা জেগে উঠলেন, দৌড়ে তাদের ঘরে এলেন, কিন্তু ততক্ষণে হাতের ছাপটা মিলিয়ে গেছে। মা তাদের শান্ত করলেন, বললেন হয়তো মনের ভুল। কিন্তু অর্জুন জানত এটা মনের ভুল নয়। সে রাতে তাদের আর ঘুম হলো না। পরদিন সকালে অর্জুন একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। সে রাতে একা ছাদে যাবে, দেখবে কি আছে সেখানে। মা আর মিতুকে সে শান্ত করে ঘুম পাড়ালো। রাত প্রায় 1টা। অর্জুন ছাদে গেল। আকাশে মেঘের ঘন ঘটা, বাতাস বইছে শনশন করে। পুকুরের জল নিস্তব্ধ। অর্জুন ভয়ে ভয়ে পুকুরের দিকে তাকালো। প্রথমে কিছুই দেখতে পেল না। তারপর ধীরে ধীরে জলের নিচ থেকে একটা অস্পষ্ট আকৃতি ওপরে উঠে এলো। আকৃতিটা লম্বা, রোগাটে, যেন শুকিয়ে যাওয়া কোনো গাছের ডাল। তার চোখগুলো জ্বল জ্বল করছিল অন্ধকারে, আর সেই আকৃতির হাত থেকে ভেসে আসছিল সেই ভয়াবহ স্যাঁতসেঁতে গন্ধ। আকৃতিটা ধীরে ধীরে পুকুর থেকে উঠে আসছিল, এগিয়ে আসছিল তাদের বাড়ির দিকে। অর্জুন নড়াচড়া করতে পারল না, তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। অবয়বটা যখন তাদের বাড়ির ঠিক সামনে এলো, তখন অর্জুন দেখতে পেল অবয়বটার মুখ নেই, শুধু একটা কালো গর্তের মতো ফাঁকা জায়গা, আর সেই গর্ত থেকে একটা ঠান্ডা বাতাসের মতো ফিসফিসানি ভেসে আসছিল। তোমরাও থাকবে এখানে আমার সাথে। অর্জুন ভয়ে জ্ঞান হারালো। পরদিন সকালে মা আর মিতু অর্জুনকে অজ্ঞান অবস্থায় ছাদে পড়ে থাকতে দেখল। অর্জুন সেরে উঠল, কিন্তু সেই রাতের ঘটনা সে কাউকে বলতে পারল না। কেউ বিশ্বাস করবে না। তবে সেই দিনের পর থেকে অর্জুন আর গ্রামে থাকেনি। মিতু আর মাকে নিয়ে শহরে চলে গেছে। গ্রামের সেই বাড়িটা এখন খালি পড়ে আছে, কিন্তু মাঝে মাঝে, বিশেষ করে অন্ধকার রাতে, পুকুরের পাড় দিয়ে কেউ হেঁটে যাওয়ার শব্দ শোনা যায়, আর বাঁশবাগান থেকে ভেসে আসে সেই ভেজা মাটি আর স্যাঁতসেঁতে কাপড়ের বিশ্রী গন্ধ। বলা হয় যারা সাহস করে সেই বাড়ির কাছে যায় তারা নাকি শুনতে পায় একটা ফিসফিসানি।
তোমরাও থাকবে এখানে আমার সাথে। আর তারপর তাদেরও নাকি আর কোনো খোঁজ পাওয়া যায় না। গল্পের মোড়টা এইখানেই পাঠক, এটা কোনো ভূতের গল্প নয়। অর্জুন যা দেখেছিল তা ছিল এক মানসিক বিভ্রান্তি, যা তার একাকিত্ব, গ্রামের পরিবেশের নিস্তব্ধতা আর পুরনো গল্পের সংমিশ্রণে তৈরি হয়েছিল। সেই পরিবারের হত্যাকারী যার কথা অর্জুন শুনেছিল, সেই ব্যক্তিই ছিল অর্জুনের অবচেতন মনের সৃষ্টি। সেই ভেজা গন্ধটা ছিল হয়তো পুরনো বাড়ির স্যাঁতসেঁতে দেওয়ালের গন্ধ, আর পায়ের শব্দ ছিল রাতের বেলার কোনো পশুর। অবয়বের মুখ না থাকা বা শুধু গর্ত দেখা, এগুলো ছিল মনের বিভ্রাম। গল্পের শেষে অর্জুনের জ্ঞান হারানো আর তারপর শহর ছেড়ে চলে যাওয়া সবই ছিল সেই মানসিক আতঙ্কের ফল। কারণ বাস্তব জীবনেও অনেক সময় আমাদের মন এমন বিভ্রান্তি তৈরি করে যা এতটাই বাস্তব মনে হয় যে আমরা নিজেদের জ্ঞানকেও প্রশ্ন করতে বাধ্য হই। আর এই ভয় যা আমরা নিজেরা তৈরি করি তা যে কোনো ভৌতিক গল্পের চেয়েও ভয়ঙ্কর হতে পারে।